প্রথমে আলোচনা করেছিলাম। আজকে আমরা ব্যাসার্ধ সংক্রান্ত আরো কিছু তত্ত্ব আছে সেইগুলো আলোচনা করব। আমরা পারমাণবিক ব্যাসার্ধ মাহিদ, ওয়ালাইকুম আসসালাম। পারমাণবিক ব্যাসার্ধ আমরা গতদিন আলোচনা করেছিলাম। প্রথম আলোচনা ছিল নিউক্লিয়াস থেকে কোনো পরমাণুর সর্বশেষ ইলেকট্রন পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলে পারমাণবিক ব্যাসার্ধ। যেমন দেখো, সোডিয়ামের শেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে, আর প্রথম শক্তি স্তরে দুটো ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, সর্বশেষ শক্তি স্তরে একটা 3s1। এটা হলো সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ, যেটা আমরা আর সর্বশেষ শক্তি স্তর, নিউক্লিয়াস থেকে সর্বশেষ শক্তি স্তর, ফোকাসিং হচ্ছে মনে হচ্ছে, নিউক্লিয়াস থেকে সর্বশেষ শক্তি স্তর, এটা হলো সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ। সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়নে যখন পরিণত হয় Na পজিটিভ, তখন এটা হলো Na পজিটিভ, তার পারমাণবিক ব্যাসার্ধ হলো এই যে অল্প ছোট হয়ে গেল। তারপরে সোডিয়াম পরমাণু থেকে সোডিয়াম আয়নের ব্যাসার্ধ কিন্তু কম, পারমাণবিক ব্যাসার্ধ থেকে আয়নিক ব্যাসার্ধ হলো কম, ছোট। আয়নিক ব্যাসার্ধ, আয়ন কয় প্রকার? ক্যাটায়ন এবং অ্যানায়ন। এটা হলো ক্যাটায়ন, তাহলে এটা গেল ক্যাটায়নের ব্যাসার্ধ। আবার দেখো, ক্লোরিন সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন, ক্লোরিন আচ্ছা, তোমরা যারা লাইভে আছো তাদের একটা কথা বলি, একটা পোস্ট দিয়েছি, তোমরা একটু গ্রুপে দেখবে, গ্রুপের পোস্টগুলো একটু খেয়াল করবে। যারা অনলাইনে ক্লাস করো তাদের মধ্যে ডাইরেক্ট লাইভে থাকো, তারা পোলে গিয়ে ভোট দেবে। আমি দেখেছি 20 জন ভোট দিয়েছো, আর লাইভের পরে ক্লাস করো এমন ভোট দিয়েছো 12 জন। যারা এটা দেখোনি, একেবারে প্রথম গ্রুপে ঢুকলে কিন্তু এই পোস্টটা দেখতে পাবে। এই পোস্ট দেখে একটু দ্রুত ওখানে ভোট দিয়ে দাও, কারণ যারা অফলাইনে গেছে তারা তো আর এখানে প্রেজেন্ট দেবে না, তারা তো অফলাইনেই প্রেজেন্ট দেয়, তারা বেতন অফলাইনেই দিচ্ছে। এখন 1000 টাকা তাদের অফলাইনে বেতন। তোমরা যারা অনলাইনে আসো তারা একটু দ্রুত ওই পোলে ভোট দাও, তাহলে আমি কারা অনলাইনে ক্লাস করে রেগুলার
অর্থাৎ লাইভে ডাইরেক্ট কারা ক্লাস করে, সময় পায় না তাই লাইভের পরে ক্লাস করে। আমি এগুলো একটু জাস্টিফাই করতে চাই, দেখি কারা আছে, যে এর ভিতরে যদি কেউ অ্যাবসেন্ট থাকে, অর্থাৎ সে অনলাইনেও নেই, সে অফলাইনেও নেই, তাদেরকে আমি রিমুভ করব। এই কারণেই আমি ওই পোস্টটি দিয়েছি। যারা দেখোনি দ্রুত দেখে পোস্টটি দেখে ওখানে ভোট দাও একটু, তাহলে আমার জন্য সুবিধা হবে। এই সপ্তাহের মধ্যে আমি এটাকে আর একবার মডিফাই করব, গ্রুপের সদস্যগুলো কারা কারা আছে। যারা দিয়েছো ঠিক আছে, আমি তো জানি, যারা দেওনি তাদের উদ্দেশ্যে বললাম। দেখো এই যে ক্লোরিন, সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে হয় ক্লোরাইড, এটাও আয়ন, এটা অ্যানায়ন। ইলেকট্রন ত্যাগ করে, পরমাণু ইলেকট্রন ত্যাগ করার পর ক্যাটায়ন সৃষ্টি হয়, সোডিয়াম পজিটিভ আয়ন। এখানে একটা শক্তি স্তর কিন্তু কমে গেছে, একটা শক্তি স্তর হ্রাস পেয়েছে, তাই তার পারমাণবিক ব্যাসার্ধ কি, আয়নিক ব্যাসার্ধ কম, পারমাণবিক ব্যাসার্ধ থেকে আয়নিক ব্যাসার্ধ কম। আর এখানে অ্যানায়ন, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করেছে, শক্তি স্তর কিন্তু এখানে কমেনি, শক্তি স্তর আগে যা ছিল এখনো তাই আছে। এখানে সর্বশেষ শক্তি স্তরের অষ্টক পূরণ হয়েছে। তাহলে এখানেও যা ছিল শক্তি স্তর এখানেও তাই আছে, তিনটা, কিন্তু ইলেকট্রন কিন্তু একটা এখানে বেড়েছে শক্তি স্তরে, তাই ইলেকট্রনিক ঘনত্ব অর্থাৎ ইলেকট্রনিক বিকর্ষণ কিছুটা বৃদ্ধি পায়। কেন্দ্রে কিন্তু প্রোটন বাড়েনি, এখানেও প্রোটন 17টা, এখানেও প্রোটন 17টা ক্লোরাইডে, এই যে 17। তাহলে এই যে ক্লোরাইড আয়নের আকার কিছুটা সামান্য একটু বৃদ্ধি পাবে, পারমাণবিক ব্যাসার্ধ থেকে অ্যানায়নিক ব্যাসার্ধ কিছুটা বড় হয়, একটু বেশি হবে। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ থেকে ক্যাটায়নিক ব্যাসার্ধ ছোট, পারমাণবিক ব্যাসার্ধ থেকে অ্যানায়নিক ব্যাসার্ধ কিছুটা বড়, সামান্য একটু বড়। দেখো আমি এখন পাচ্ছি 15 জন, কিন্তু ভোট দিয়েছে যে 20 জন আমরা লাইভে ক্লাস করি, তো পাচ্ছি 15 জন। তাহলে আমরা ক্যাটায়নিক ব্যাসার্ধ পেলাম, অ্যানায়নিক ব্যাসার্ধ পেলাম। এইবার আসো, যখন দুটি পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, আমরা এখনো বন্ধন পড়িনি, এসএসসিতে যে জ্ঞান আছে বন্ধন সংক্রান্ত সেইটা হলেই চলবে। অর্থাৎ দুটি পরমাণু যখন ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠন করে, তখন একটি পরমাণু, মনে করো ক্লোরিন দ্বিপরমাণু অণু, এই যে এখানে শেয়ার করে বন্ধন গঠন করলো, এই যে ক্লোরিনের একটা বেজোড় ইলেকট্রন ছিল, তাহলে এখন শেয়ার করে বন্ধন গঠন করলো Cl2, Cl বন্ড Cl, তাহলে ক্লোরিনের অষ্টক পূরণ হলো। এই যে এই নিউক্লিয়াস থেকে এই নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব, এই যে এই নিউক্লিয়াস থেকে এই নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব, এই নিউক্লিয়াস থেকে এই নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় সমযোজী ব্যাস। তাকে 2 দিয়ে ভাগ দিলে পাওয়া যায় সমযোজী ব্যাসার্ধ।
তাহলে সমযোজী ব্যাসার্ধ কি? দুটি অধাতব পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, দুটি পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বকে সমযোজী ব্যাস বলা হয়। তাকে 2 দ্বারা ভাগ করলে সমযোজী ব্যাসার্ধ পাওয়া যায়। তাহলে ক্যাটায়নিক ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধ, অ্যানায়নিক ব্যাসার্ধ, তিন ধরনের ব্যাসার্ধ আলোচনা করলাম। এবার আসো, যখন ধাতব বন্ধনে আবদ্ধ থাকে ধাতব পরমাণু সম, অধাতব পরমাণু তো সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, ধাতব পরমাণু সম ধাতব বন্ধনে আবদ্ধ থাকে। তোমরা এসএসসিতে ধাতব বন্ধন পড়েছো। ধাতব বন্ধন কিভাবে গঠিত হয় সেই জ্ঞানটুকু আছে কিনা? গ্যাস ইলেকট্রন মতবাদ, একটা মতবাদ আছে যে ধাতু কিভাবে বন্ধনে আবদ্ধ হয়। ধাতু তার যোজ্যতা স্তরের ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ আয়নে পরিণত হয়। উক্ত পজিটিভ আয়নগুলো নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে, আর তার ত্যাগকৃত ইলেকট্রন ওই পজিটিভ আয়নের চারিপাশ থেকে সঞ্চারণশীল থাকে। অর্থাৎ ধাতব পজিটিভ আয়নগুলো ইলেকট্রন সমুদ্রে নিমজ্জিত অবস্থায় থাকে। ইলেকট্রন গ্যাসের মাঝে পজিটিভ আয়নগুলো নির্দিষ্ট দূরত্বে নিমজ্জিত থাকে। অর্থাৎ ধাতব বন্ধনে একটা ধাতুর পজিটিভ আয়ন, কিছু দূরে আরেকটা ধাতুর পজিটিভ আয়ন থাকে, একই ধাতুর পরমাণুর পজিটিভ আয়ন নির্দিষ্ট দূরত্বে তারা অবস্থান করে, যেটাকে বলা হয় পারমাণবিক শ্বাস বা ধাতব কোর। এই ধনাত্মক ধাতব আয়নের চারিপাশে তার ত্যাগকৃত ইলেকট্রন সঞ্চারণশীল থাকে। যেমন এই বিল্ডিং গাঁথা হয়, ইট যদি ধাতব পজিটিভ আয়ন হয়, ইটের পরে সিমেন্ট বালু, আবার ইট, ইটের পরে আবার সিমেন্ট বালু, আবার ইট, প্লাস্টার করে দিলে একটা ইটের চারিপাশে সিমেন্ট বালু থাকে। ইলেকট্রন যদি সিমেন্ট বালু হয় আর ইট হলো ধাতব পজিটিভ আয়ন, তাহলে একটা ইটের চারিপাশেই কিন্তু ইলেকট্রন। তাহলে ধাতব বন্ধনের এই থিওরিটা কিন্তু এসএসসি তে তোমরা পড়েছো, আমরা এরপরেই পড়বো, এরপরেই রাসায়নিক বন্ধন আছে। কিন্তু এখানে লাগছে যে ধাতব বন্ধন, ধাতব ব্যাসার্ধ বুঝতে গেলে ধাতব বন্ধন বুঝতে হবে। অর্থাৎ ধাতু যে কঠিন ধাতব দণ্ড, তুমি আয়রন হোক, সোডিয়াম হোক, পটাশিয়াম হোক, যে কোনো ধাতব দণ্ডের ল্যাটিস কাঠামো, মানে ধাতব যে দণ্ড, কঠিন যে কাঠামো, তার মধ্যে ধাতব পজিটিভ আয়নগুলো নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে। এইরকম দেখো, মনে করো সোডিয়াম পজিটিভ, এইটা Na পজিটিভ, কিছুটা দূরে আরেকটা সোডিয়াম পজিটিভ, এরই ত্যাগকৃত ইলেকট্রনের চারিপাশ দিয়ে এইভাবে সঞ্চারণশীল থাকে। এটা আমি একটা স্তর দেখিয়েছি, এরকম স্তরে স্তরে সজ্জিত থাকে। এই ধাতব যদি দণ্ড হয়, এটা এই ধাতব দণ্ডকে যদি হাতুড়ি দিয়ে আঘাত করি তাহলে ভাঙে না, কিন্তু পাতলা পাতে পরিণত হয়, অর্থাৎ স্তর স্তর সরে যায়। তাহলে এই অবস্থায় ধাতব পজিটিভ আয়নগুলো নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে,
তার ত্যাগকৃত ইলেকট্রন চারিপাশ দিয়ে সঞ্চরণশীল, তাই ধাতু বিদ্যুৎ পরিবহন করে। এই সঞ্চরণশীল ইলেকট্রন ধাতুর বিদ্যুৎ পরিবহনে সাহায্য করে, সেই কারণে সব ধাতুই বিদ্যুৎ পরিবাহী। ঘাত সহনশীল, তাপ পরিবাহী, এই কারণেই কিন্তু। তাহলে ধাতব বন্ধনে বিদ্যমান ধাতব পজিটিভ আয়নগুলোর এই দুটি আয়নের এই যে মধ্যবর্তী দূরত্ব, এটাকে বলা হয় ধাতব ব্যাস। আর একে 2 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হলো ব্যাসার্ধ। যেমন এটা পারমাণবিক ব্যাসার্ধ 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ, আর এটাও মাঝখান থেকে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হলো ধাতব ব্যাসার্ধ। তাহলে ধাতব ব্যাসার্ধ কাকে বলে? ধাতব পরমাণু সমূহ ধাতব বন্ধনে যখন আবদ্ধ থাকে, ধাতব পজিটিভ আয়নগুলো বেশ দূরে দূরে থাকে, কারণ এই পজিটিভ অনেক কাছে আসবে না, একটা নির্দিষ্ট দূরত্বে তারা অবস্থান করবে। আর তার ত্যাগকৃত ইলেকট্রন তার চারিপাশ দিয়ে সঞ্চরণশীল। এই ধাতব বন্ধন অবস্থায় ধাতব ল্যাটিসে একটা নিউক্লিয়াস থেকে আরেকটা নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় ধাতব ব্যাস। তাকে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যায় ধাতব ব্যাসার্ধ। তাহলে আমরা যেটা যেটা পড়লাম সেটা হলো পারমাণবিক ব্যাসার্ধ তো গতদিন পড়েছি, ক্যাটায়নিক ব্যাসার্ধ, অ্যানায়নিক ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ। আর একটা ব্যাসার্ধ আছে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, তোমরা এসএসসি তে পড়েছো। নন পোলার অণু অথবা নিষ্ক্রিয় গ্যাস যারা বন্ধনে আবদ্ধ হয় না, তারা এক পরমাণু হিসেবে প্রকৃতিতে থাকে। এই নিষ্ক্রিয় গ্যাস পরস্পরের কাছাকাছি যখন দুর্বল আকর্ষণ বলে অবস্থান করে, তখন দুটি নিষ্ক্রিয় গ্যাসের নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বকে ভ্যান ডার ওয়ালস ব্যাস বলে। তাকে 2 দিয়ে ভাগ করলে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ পাওয়া যায়। খেয়াল করো, এটা একটা নিয়ন নিষ্ক্রিয় গ্যাস, আর একটা নিয়ন দুটি নিয়ন নিষ্ক্রিয় গ্যাস, তারা দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলে অবস্থান করে। তাদের নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বকে ভ্যান ডার ওয়ালস ব্যাস বলা হয়। তাকে 2 দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হলো ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। তাহলে দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলে দুটি পরমাণু যখন কাছাকাছি অবস্থান করে, তাদের নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় ভ্যান ডার ওয়ালস ব্যাস। তাকে 2 দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হলো ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। না, এখান থেকে কোনো অঙ্ক করা লাগবে না, আমি তো বলেছি এই অধ্যায়ে কোনো অঙ্ক নেই। আমরা গতদিন পড়েছিলাম পারমাণবিক ব্যাসার্ধ, তো পরমাণু তো আবার আয়নে পরিণত হয়, তাই আয়নিক ব্যাসার্ধ আলোচনা করলাম, ক্যাটায়নিক, অ্যানায়নিক। ধাতব বন্ধনে আবদ্ধ অবস্থায় দুটি ধাতব পরমাণুর মধ্যবর্তী দূরত্ব, নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব, দুটি ধাতব পারমাণবিক শ্বাসের মধ্যবর্তী দূরত্ব, যাকে বলা হয় ধাতব ব্যাস। ধাতব বন্ধনে অবস্থায় ধাতব পরমাণু সমূহ যখন বন্ধনে আবদ্ধ থাকে সেটাকে ধাতব বন্ধন বলি। সেই ধাতব বন্ধনে আবদ্ধ দুটি ধাতব পারমাণবিক শ্বাস, তার মধ্যবর্তী দূরত্ব, নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় ধাতব ব্যাস। তাকে 2 দ্বারা ভাগ করলে পাওয়া যায় ধাতব ব্যাসার্ধ। আর দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলে যখন দুটি পরমাণু কাছাকাছি থাকে, তার অনেক দূরে থাকে, যেহেতু দুর্বল আকর্ষণ বল, মধ্যবর্তী নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় ভ্যান ডার ওয়ালস ব্যাস। তাকে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যায় ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। এইবার আসো, এই যতগুলো আলোচনা করলাম, স্যার নিষ্ক্রিয় গ্যাস ছাড়া অন্য কোনো পরমাণুর ভ্যান ডার ওয়ালস আকর্ষণ থাকে না। নিষ্ক্রিয় গ্যাস ছাড়া অন্য কোনো পরমাণু তারা মুক্ত থাকে না প্রকৃতিতে, তারা বন্ধনে আবদ্ধ থাকে, হয় সমযোজী বন্ধন,
ধাতু হলে ধাতব বন্ধন, সেই কারণে আমি নিষ্ক্রিয় গ্যাসের উদাহরণ দিয়েছি ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বলের ব্যাস নির্ণয়ের ক্ষেত্রে বা ব্যাসার্ধ নির্ণয়ের ক্ষেত্রে। এখন আসো তাহলে আমরা যে ব্যাসার্ধ পড়লাম সব থেকে ছোট কি? ক্যাটায়নের ব্যাসার্ধ সব থেকে ছোট, খেয়াল করো। কোন কোন বইতে পারমাণবিক ব্যাসার্ধ আর সমযোজী ব্যাসার্ধ কোন কোন বইতে এক রকম দেওয়া আছে, কিন্তু আমি পারমাণবিক ব্যাসার্ধ থেকে সমযোজী ব্যাসার্ধ, সরি ভুল হলো, কোন কোন বইতে সমান দেওয়া আছে, সমযোজী ব্যাসার্ধ আর পারমাণবিক ব্যাসার্ধ ইকুয়াল দেওয়া আছে কোন কোন বইতে, কিন্তু দেখো সমযোজী বন্ধন হতে গেলে একটা পরমাণু আর একটা পরমাণুর মধ্যে কিছুটা প্রবেশ করে, ইলেকট্রন শেয়ার করতে গেলে, অর্থাৎ তুমি হ্যান্ডশেক করতে গেলে একটা হাত আর একটা হাতের মধ্যে প্রবেশ করতে হয়, টাচ করলে হ্যান্ডশেক হয় না। কিন্তু এরকম টাচ করে কারা? ক্রিকেট খেলায় একটা 4 বা 6 মেরে ক্রিজের মাঝখানে যেরকম টাচ করে চলে আসে, হ্যান্ডশেক করলে একটা হাত আর একটা হাতের ভিতরে প্রবেশ করে। তাহলে এই সমযোজী ব্যাসার্ধ পারমাণবিক ব্যাসার্ধ থেকে একটু কম হওয়া উচিত, কারণ একটা অরবিটাল আর একটা অরবিটালের মধ্যে প্রবেশ করে ইলেকট্রন শেয়ার করে, এই যে কিছুটা প্রবেশ করেছে দেখো, এই যে ইলেকট্রন শেয়ার করতে গেলে, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ থেকে সমযোজী ব্যাসার্ধ সামান্য একটু ছোট হওয়া উচিত। কোন কোন বইতে পারমাণবিক ব্যাসার্ধ থেকে সমযোজী ব্যাসার্ধ কম দেওয়া বা ছোট দেওয়া, কোন কোন জায়গায় সমান দেওয়া, কিন্তু কোন কোন বইতে সমান, কোন কোন বইতে কি কম দেওয়া। আমার ধারণা বা আমরা মনে করি যে একটু কম হবে সমযোজী ব্যাসার্ধ, আর পারমাণবিক ব্যাসার্ধ থেকে আরো বড় হলো ধাতব, সমযোজী ব্যাসার্ধ থেকে পারমাণবিক ব্যাসার্ধ থেকে আরো বড় হলো ধাতব ব্যাসার্ধ। অ্যানায়নিক ব্যাসার্ধ, অ্যানায়নিক। অ্যানায়নিক ব্যাসার্ধ থেকে আরো বড় হলো ধাতব ব্যাসার্ধ। আরো বড় হলো ভ্যান ডের ওয়ালস।
তাহলে ভ্যান রোলস ব্যাসার্ধ সব থেকে বড়, কারণ ওইটা হচ্ছে সব থেকে দুর্বল আকর্ষণ বল। তাহলে দুটো নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব অনেক বেশি হয়, তাই ভ্যান রোলস ব্যাসার্ধ সব থেকে বড়। ভ্যান রোলস ব্যাসার্ধ থেকে আরেকটু ছোট ধাতব ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ থেকে আরেকটু ছোট কি অ্যানায়নিক ব্যাসার্ধ। অ্যানায়ন মানে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের শেষ কক্ষপথ পর্যন্ত দূরত্ব, কিন্তু পরমাণু আর অ্যানায়নের মধ্যে খুব সামান্য একটু পার্থক্য থাকে। শক্তি স্তর তো নতুন করে আর বাড়ে না, একই শক্তি স্তরে ইলেকট্রনিক বিকর্ষণ বাড়ার কারণে সামান্য একটু আকার বড় হয়, তাই পারমাণবিক ব্যাসার্ধ থেকে অ্যানায়নিক ব্যাসার্ধ বড় হয়। আর সমযোজী ব্যাসার্ধ আর পারমাণবিক ব্যাসার্ধ প্রায় সমান ধরা হয়, সমযোজী ব্যাসার্ধ একটু ছোট। সব থেকে ছোট হলো ক্যাটায়নিক ব্যাসার্ধ, কারণ এই যে একটা শক্তি স্তর দেখো এখানে নেই, হ্রাস পেয়েছে, ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম থেকে সোডিয়াম পজিটিভ যখন হয়েছে তখন দুটো শক্তি স্তরে ইলেকট্রন আছে, আর যখন পরমাণু ছিল একটা শক্তি স্তরে ইলেকট্রন ছিল। তোমাদের কি হাট বাজার বসে? তাহলে কিন্তু এই পারতে তিনটে পড়াবো যখন ঘুমো। তাহলে আমাদের এই টপিকটা ছিল, দেখো গতদিন আমরা পড়েছিলাম 6 ক। এই টপিকটা কত নম্বরে ছিল? এই টপিকটা কত নম্বরে ছিল? 8 গ। 8 গ নম্বর পারমাণবিক ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ, ভ্যান রোলস ব্যাসার্ধ, আয়নিক ব্যাসার্ধ বলতে কি বোঝো, সবগুলো উদাহরণ সহ দেখালাম। এইবার আমরা চলে যাই, তাহলে আমাদের মূল পর্যায় ভিত্তিক ধর্ম সম্পর্কে যে জ্ঞান আমরা অর্জন করার চেষ্টা করছি রাসায়নিক বন্ধন পড়ার জন্য, কিন্তু আসলে রাসায়নিক বন্ধন না পড়ে কিন্তু আমি তোমাদের যাদের সরসকান্তির বই আছে বলেছিলাম 3.1 পড়া হয়েছে, 3.2টা আমি ভাঁজ করে রেখেছি। 3.3তে কিন্তু এই পর্যায়ভিত্তিক সাধারণ ধর্মগুলো আলোচনা শুরু হলো। প্রথমেই ছিল গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, কিন্তু ওটা আমরা পরে আলোচনা করছি। আমরা এখন পর্যন্ত 4টে ধর্ম পড়েছি। কি কি বলো তো? পারমাণবিক ব্যাসার্ধ, তার সাথে রিলেটেড এইগুলো আজকে শেষ করলাম। পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার, আয়নীকরণ বিভব, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই 4টে পড়া হয়েছে। আয়নিক ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধর কারণ একটু বলেন। অ্যানায়নিক ব্যাসার্ধ, ওকে, অ্যানায়নিক ব্যাসার্ধ দেখো শুধু পরমাণুর স্পেস, অর্থাৎ এই পরমাণুর ব্যাসার্ধ যা, অ্যানায়নিক ব্যাসার্ধ প্রায় তা একটু বড়। আর ধাতুতে অনেক দূরে দূরে থাকে না পজিটিভ আয়ন, তো একটা পজিটিভ আয়ন আর একটা পজিটিভ আয়ন আর একটা পজিটিভ আয়ন, যদি এটা সোডিয়াম ধাতু হয় তাহলে সোডিয়াম তার যোজ্যতা স্তরের ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ আয়নে পরিণত হয়েছে। সেই পজিটিভ আয়নগুলো নির্দিষ্ট দূরত্বে অবস্থান করছে, এরা কাছে আসবে না, তো পজিটিভ চার্জ দূরে থাকবে, তাহলে ব্যাসার্ধটা বেশি হবে না? দুটো নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব ব্যাস, তাকে 2 দিয়ে ভাগ দিয়েছি। ধাতব বন্ধনে ধাতব পজিটিভ আয়নগুলো দূরে দূরে থাকে আর তার চারিপাশ থেকে সঞ্চারণশীল ইলেকট্রন থাকে, সেই কারণে ধাতব ব্যাসার্ধ কিন্তু বড় হবে। অ্যানায়নিক ব্যাসার্ধ আর পারমাণবিক ব্যাসার্ধ প্রায় সেম, সামান্য একটু বড় অ্যানায়নিক ব্যাসার্ধ। ওকে, এবার আসো যোজনী জারণ সংখ্যা। আমাদের আর 4টা ধর্ম বাদ আছে কিন্তু আলোচনা, যোজনী জারণ সংখ্যা, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, আর মৌলের অক্সাইডের অম্ল ধর্ম, ক্ষার ধর্ম, এই 4টা আজকে শেষ করব।
5 নম্বর, একই গ্রুপের মৌলের যোজনী কিন্তু একই হয়। যেমন গ্রুপ 1-এ সবার শেষ শক্তি স্তর একটা ইলেকট্রন আছে, তাহলে এদের যোজনী 1। গ্রুপ 2-এ সব মৌলের বেরিলিয়াম 2s2, বেরিলিয়ামের নিচে কে আছে? ম্যাগনেসিয়াম 3s2, ম্যাগনেসিয়ামের নিচে কে আছে? ক্যালসিয়াম 3s4s2। তাহলে সবার যোজনী এক হবে একই গ্রুপের মৌলের, এবং জারণ সংখ্যাও কিন্তু এক হবে। এই যে আমরা একটু একে দেখাই, দ্বিতীয় পর্যায় লিথিয়াম, বেরিলিয়াম, ব্রোন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। একের এ, দুইয়ের এ, তিনের এ, চারের এ, পাঁচের এ, ছয়ের এ, সাতের এ, আটের এ। এবার তৃতীয় পর্যায় সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। নিচে পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে, মানে এখানে কি আছে? ক্রিপ্টন আছে, কে আছে এখানে? ব্রোমিন আছে, আরো একটু একটু দেখালাম। ওকে, আলফি শাহরিন, তোমাকে আমি অনেকদিন পরে পেলাম লাইভে। লাইভ যে মিস করো কেন তোমরা বুঝি না। ক্লাস করলে এই যে দেখো, সামিয়া নওশিন, রেহেনা, নোমান, এরা অনেকেই প্রশ্ন করেছে, অনেকেই রেসপন্ড করেছে। ক্লাসে না থাকলে ক্লাসের পরে নিজেদের দেখা আর ক্লাস করা কিন্তু এক না। একটু চেষ্টা করো ক্লাসে থাকার। ওকে, দেখো যেটা বলছিলাম, যোজনী জারণ সংখ্যা। গ্রুপ 1-এর মৌলের সবার যোজনী 1। এর উপরে প্রথম পর্যায়ে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এদের যোজনী 1, এদের যোজনী 2, এদের যোজনী 3, এদের যোজনী 4। আমরা এই যে রোমান অক্ষরে গ্রুপ প্রকাশ করি, কলাম সংখ্যা না, এটা কিন্তু গ্রুপ প্রকাশ করেছি। এর আগে পর্যায় শ্রেণী পড়ানোর সময় বারবার বলেছিলাম যে এইটা দ্বারা আসলে যোজনীটাও বোঝা যায়। তাহলে এই যোজনী বা জারণ সংখ্যার পর্যায়ভিত্তিক ধর্ম কি? একই গ্রুপে যোজনী জারণ সংখ্যা সেম, কিন্তু একই পর্যায়ে বাম থেকে যত ডাইনে যাবে যোজনী বাড়তে থাকে। প্রথমে লিথিয়ামের যোজনী 1, বেরিলিয়ামের 2, বোরনের 3, কার্বনের 4। এরপরে দেখো নাইট্রোজেনের 5 হওয়ার কথা, কিন্তু কি কমে হয়েছে 3। অক্সিজেনের 6 হওয়ার কথা 2, ফ্লোরিনের 7 হওয়ার কথা, যোজনী হয়েছে 1। তাহলে এই যে এই তিনটের যোজনী আবার হ্রাস পেল। আর নিষ্ক্রিয় গ্যাসের যোজনী কি? 0। কিন্তু তৃতীয় পর্যায়ে খেয়াল করো, সোডিয়ামের যোজনী 1, ম্যাগনেসিয়ামের 2, অ্যালুমিনিয়ামের 3, সিলিকনের 4, ফসফরাসের 5, ব্যতিক্রম নেই আর, সালফারের 6, ক্লোরিনের 7, আর্গনের কি? 0। নিষ্ক্রিয় গ্যাসের যোজনী কিন্তু 0। তাহলে শুধু দ্বিতীয় পর্যায়ের যোজনী সর্বোচ্চ
চতুর্থ পর্যায় সর্বোচ্চ চতুর্থ গ্রুপ পর্যন্ত সর্বোচ্চ হয়েছে বেড়ে 1 2 3 4, কিন্তু নাইট্রোজেন অক্সিজেন আর ফ্লোরিনের এদের কিন্তু বাড়েনি। এর কারণ কি? এর কারণ হলো দ্বিতীয় পর্যায়ের মৌলের নাইট্রোজেন অক্সিজেন বা ফ্লোরিন এদের 2d অরবিটাল নেই, তাই এদের বেজোড় ইলেকট্রন সংখ্যা কিন্তু বৃদ্ধি পায় না। তোমরা এসএসসি তে পড়েছো, আমি আগেও পড়িয়েছি, NCl3 গঠিত হয়, NCl5 গঠিত হয় না। তার মানে এর যোজনী 5 হয় না কিন্তু, ঠিক আছে। কিন্তু ফসফরাসের বেজোড় ইলেকট্রন সংখ্যা 5 হয়, তার ডি অরবিটাল আছে 3d ফাঁকা। সালফারের বেজোড় ইলেকট্রন সংখ্যা বেড়ে 6 হয়। ক্লোরিনের বেজোড় ইলেকট্রন সংখ্যা বেড়ে 7 পর্যন্ত হয়। তার মানে যোজ্যতা স্তরে 7টা ইলেকট্রন, 7টাই বেজোড় হতে পারে। তাই তৃতীয় পর্যায়ের মৌলের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম নেই। বাম থেকে ডাইনে গেলে যোজনী বৃদ্ধি পায়। দ্বিতীয় পর্যায়ের বাম থেকে ডাইনে গেলে যোজনী বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ হচ্ছে চতুর্থ গ্রুপে কার্বনে। তারপরে নাইট্রোজেনের যোজনী 3, অক্সিজেনের যোজনী 2, ফ্লোরিনের যোজনী 1। কারণ এদের বেজোড় ইলেকট্রন সংখ্যা 3-এর বেশি হয় না। নাইট্রোজেনের, অক্সিজেনের 2টো বেজোড় ইলেকট্রন থাকে, ফ্লোরিনের 1টা বেজোড় ইলেকট্রন থাকে। তাহলে এখন জারণ সংখ্যা, জারণ সংখ্যা কি? বন্ধন গঠনের সময়, যৌগ গঠনের সময় বা যৌগমূলক গঠনের সময় এক ধরনের পরমাণু ইলেকট্রন ত্যাগ করে আর এক ধরনের পরমাণু ইলেকট্রন গ্রহণ করে। তাহলে এই যে লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করে, এর জারণ সংখ্যা কি? +1। বেরিলিয়াম +2, বোরন +3, কার্বন কি? +4। দ্বিতীয় পর্যায়ের মৌল আকার ছোট, সর্বোচ্চ জারণ সংখ্যা +4 পর্যন্ত হয় কার্বনে। এরপরে নাইট্রোজেনের জারণ সংখ্যা হ্রাস পায় কিন্তু -3, অক্সিজেন -2, ফ্লোরিন -1, নিয়নের জারণ সংখ্যা কি? 0। তার মানে কার্বন ইলেকট্রন 4টে সর্বোচ্চ ত্যাগ করে। নাইট্রোজেন যেহেতু আকার আরো ছোট, বাম থেকে ডাইনে গেলে আকার ছোট হয়, ইলেকট্রন কিন্তু ত্যাগ করতে চায় না, ও ইলেকট্রন গ্রহণ করে। এদের ইলেকট্রন আসক্তি বেশি, তাই ইলেকট্রন গ্রহণ করে 3 নেগেটিভ আয়নে পরিণত হয়। নাইট্রোজেন 3টে ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করে, তাই এর জারণ সংখ্যা 3 নেগেটিভ। অক্সিজেনের জারণ সংখ্যা 2 নেগেটিভ, ফ্লোরিনের জারণ সংখ্যা কি? 1 নেগেটিভ, নিয়নের জারণ সংখ্যা কি? 0। কিন্তু এই যে তৃতীয় পর্যায়ের মৌলের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম নেই। 1 পজিটিভ, ম্যাগনেসিয়াম 2 পজিটিভ, অ্যালুমিনিয়াম 3 পজিটিভ, সিলিকন 4 পজিটিভ, ফসফরাস 5 পজিটিভ হতে পারে, সালফার 6 পজিটিভ পর্যন্ত হতে পারে, ক্লোরিন 7 পজিটিভ পর্যন্ত হতে পারে। দেখো, ফসফরাস যখন PCl5 গঠন করে তখন 5 পজিটিভ, সালফার যখন 6 পজিটিভ, ক্লোরিন Cl2O7 এখানে 2 ইনটু, এখানে তো 14 নেগেটিভ, তাহলে 2 ইনটু 7 পজিটিভ। জারণ সংখ্যা আমরা নির্ণয় করি কি? একটি মৌলের সাপেক্ষে আরেকটি মৌলের। এই যে ফসফরাস ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, এই ফসফরাস, সালফার, ক্লোরিন এদের থেকে তড়িৎ ঋণাত্মক মৌল কিন্তু আছে, অক্সিজেন, ফ্লোরিন এরা অধিক তড়িৎ ঋণাত্মক মৌল। তাহলে এই যে এটা SF6 ও হতে পারে, 6 পজিটিভ, এটা PF5 হতে পারে।
তাহলে জারণ সংখ্যা একই পর্যায়ের বাম থেকে ডাইনে গেলে বৃদ্ধি পেতে থাকে। এই বৃদ্ধি পেতে পেতে দেখো সর্বোচ্চ জারণ সংখ্যা 6 7 পজিটিভ পর্যন্ত হলো, এটা শূন্য। আবার একটু আগে দেখো বললাম নাইট্রোজেন 3 নেগেটিভ, অক্সিজেন 2 নেগেটিভ, ফ্লোরিন 1 নেগেটিভ। এই ফসফরাস কিন্তু 3 নেগেটিভ হয় যখন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, PH3, তখন এ 3 নেগেটিভ। H2S 2 নেগেটিভ তখন সালফার। ক্লোরিন যখন HCl, এ পজিটিভ এ নেগেটিভ। তার মানে ফসফরাস, সালফার এবং ক্লোরিন তারা ধনাত্মক জারণ অবস্থাও প্রদর্শন করে, আবার ঋণাত্মক জারণ অবস্থাও কিন্তু তারা প্রদর্শন করে এদের মতো। কিন্তু পর্যায় ভিত্তিক যে ধর্ম বাম থেকে ডাইনে গেলে বৃদ্ধি পায় সেটাও কিন্তু মেনে চলে। স্যার এমজি এর জারণ নাম্বার 2 পজিটিভ। হ্যাঁ 2 পজিটিভ তো, ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন ত্যাগ করে না, এমজি ও গঠন করে যখন, তখন এই 2 পজিটিভ, অক্সিজেন 2 নেগেটিভ। ধাতু ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ জারণ সংখ্যা প্রদর্শন করে ধাতু সব সময়, আর অধাতু হয় ইলেকট্রন গ্রহণ করে নতুবা শেয়ার অবস্থায় থাকে। তো শেয়ার অবস্থায় থাকলে সে কার সাথে শেয়ার করেছে? সালফারের থেকে অক্সিজেন অধিক তড়িৎ ঋণাত্মক, অক্সিজেনের সাপেক্ষে সালফারের জারণ সংখ্যা 6 পজিটিভ, ফ্লোরিন এর সাপেক্ষে সালফারের জারণ সংখ্যা 6 পজিটিভ। ধাতু সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, তাহলে ইলেকট্রন তার ত্যাগ করে না তখন। তো পজিটিভ জারণ সংখ্যা কিভাবে হলো? এই যে ফ্লোরিনের সাপেক্ষে সালফারের জারণ সংখ্যা 6 পজিটিভ, তাহলে যোজনী এবং জারণ সংখ্যা এটা একটি পর্যায়ভিত্তিক ধর্ম। একই গ্রুপের যোজনী এবং জারণ সংখ্যা একই থাকে যেহেতু ইলেকট্রন বিন্যাস এক, কিন্তু একই পর্যায়ের বাম থেকে ডাইনে গেলে যোজনী এবং জারণ সংখ্যা বৃদ্ধি পেতে থাকে, স্বাভাবিক নিয়ম যেটা। আর ব্যতিক্রম যদি হয় সেটা তার ইলেকট্রনীয় কাঠামো দিয়ে ব্যাখ্যা দিতে হবে, যে নাইট্রোজেন 5 পজিটিভ, সরি নাইট্রোজেন 5 যোজনী দেখায়নি, অক্সিজেন 6 যোজনী দেখায় না, ফ্লোরিন 7 যোজনী প্রদর্শন করে না, তার ব্যাখ্যা। তবে নাইট্রোজেন 5 পজিটিভ জারণ অবস্থা প্রদর্শন করে যদি অক্সিজেনের সাথে যুক্ত হয়। দেখো N2O5 নাইট্রোজেন পেন্টঅক্সাইড, এখানে 10 নেগেটিভ আর দুটো নাইট্রোজেন হচ্ছে 5 পজিটিভ। তাহলে জারণ সংখ্যা কিন্তু নাইট্রোজেন 5 পজিটিভও হয়। একটি মৌল দুই ধরনের জারণ সংখ্যা প্রদর্শন করে, যেমন কার্বন। কার্বন যখন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, হাইড্রোজেন হচ্ছে 4 পজিটিভ, কার্বন হলো 4 নেগেটিভ তখন, এই যে। আর কার্বন যখন অক্সিজেনের সাথে যুক্ত আছে তখন কার্বন কিন্তু পজিটিভ, অক্সিজেন যেহেতু নেগেটিভ, 4 নেগেটিভ। এই দেখো এখানে কার্বন পজিটিভ, এখানে কার্বন কি নেগেটিভ। স্যার 2 প্লাস এন্ড, ও আচ্ছা তুমি এটা বলেছো। সঠিক নিয়ম হলো 2 এর পরে প্লাস, ডিজিটের পরে সংখ্যা, সরি সংখ্যার পরে চিহ্ন দিতে হয়, এটা হচ্ছে সঠিক। অর্থাৎ এমজি 2 প্লাস এইটা হলো সঠিক। আমরা প্রচলিত হয়ে গেছে -2 দিই গণিতে, কিন্তু -2 মানে তো অন্য জিনিস বোঝায়। যেমন আমরা x টু দি পাওয়ার -2 সমান সমান লিখি 1/x², গাণিতিক ফর্ম কিন্তু এটা। তাহলে mg এই -2 মানে 1/mg, এটা কিন্তু সঠিক না। সঠিক হলো এইটা, সরি 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 এসি অক্সিজেন দিয়ে বোঝায়, অক্সিজেন, অক্সিজেন 2 নেগেটিভ, এইটা সঠিক। অক্সিজেন -2 মানে কি বোঝায়? 1/oxygen²। তাহলে অক্সিজেন 2 মাইনাস, এইটা হলো সঠিক। অর্থাৎ আগের সংখ্যা পরে চার্জ 2 পজিটিভ, পজিটিভ 2, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না। ওকে,
তাহলে আমাদের যোজনী জারণ সংখ্যা হলো 5 নম্বর। এইবার আসো ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম। ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম। ছয় নম্বর ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম। ধাতু কারা? যারা সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে। তাহলে পর্যায় শ্রেণীর বামের মৌল কিন্তু কিন্তু ধাতব ধর্ম বিদ্যমান, আর ডাইনের মৌলগুলো কিন্তু অধাতব ধর্ম বিদ্যমান। যারা ইলেকট্রন গ্রহণ করতে পারে, যাদের ইলেকট্রন আসক্তি বেশি, তারাই হলো অধাতু। তো বাম থেকে যত ডাইনে যাবে ধাতব ধর্ম হ্রাস পাবে এবং অধাতব ধর্ম বৃদ্ধি পাবে। তাহলে এই ধাতব ধর্মটা কিন্তু পারমাণবিক ব্যাসার্ধের সাথে মিল আছে। আমি বলেছিলাম যে অন্য সব ধর্ম পারমাণবিক ব্যাসার্ধের বিপরীতে পরিবর্তিত হয়, কিন্তু এই ধাতব ধর্মটা কিন্তু পারমাণবিক ব্যাসার্ধের সাথে মিল আছে। বাম থেকে যত ডাইনে যাবে একই পর্যায়ে ধাতব ধর্ম হ্রাস পাবে, পারমাণবিক ব্যাসার্ধ তো হ্রাস পাই। কারণ ধাতব ধর্মটা ডিপেন্ড করে কিসের উপরে? ইলেকট্রন ত্যাগের প্রবণতার উপরে। যে যত দ্রুত সহজে ইলেকট্রন ত্যাগ করে, যার আয়নীকরণ বিভব যত কম, সে শক্তিশালী ধাতু আমরা বলি, সে সক্রিয় ধাতু। তাহলে বাম থেকে যত ডাইনে যাবে ইলেকট্রন ত্যাগের প্রবণতা কমবে আর ইলেকট্রন আসক্তি বাড়বে। তাহলে ধাতব ধর্ম হ্রাস পাবে, অধাতব ধর্ম বৃদ্ধি পাবে। একই গ্রুপে যত উপর থেকে নিচের দিকে আসবে ধাতব ধর্ম বৃদ্ধি পাবে। পারমাণবিক ব্যাসার্ধের সাথে এটা মিল। কারণ আকার যদি বড় হয় সহজে ইলেকট্রন ত্যাগ করে। ধাতু হিসেবে লিথিয়াম থেকে সোডিয়াম বেশি সক্রিয়, সোডিয়াম থেকে পটাশিয়াম বেশি সক্রিয়, পটাশিয়াম থেকে রুবিডিয়াম আরো বেশি সক্রিয়। কিন্তু অধাতুর ক্ষেত্রে কিন্তু বাম থেকে ডাইনে গেলে অধাতব ধর্ম বাড়ে, উপর থেকে নিচে আসলে অধাতব ধর্ম কমে। ওই পি ব্লক মৌলের নিচের দিকে ভারী অধাতু গুলো কিছুটা ধাতব ধর্ম প্রদর্শন করে তারা, যেমন আয়োডিন সাধারণত আমাদের কিন্তু কঠিন অবস্থায় থাকে। ধাতু যেমন সাধারণ তাপমাত্রায় কঠিন থাকে, তেমনি আয়োডিন কিন্তু কঠিন অবস্থায় থাকে। তাহলে ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম একটা সহজ জিনিস। ধাতুর ক্ষেত্রে বাম থেকে যত ডাইনে যাবে একই পর্যায়ে ধাতব ধর্ম থাকে। এই যে সোডিয়াম ধাতু, সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের ধাতব ধর্ম আরো একটু কম, অ্যালুমিনিয়ামের আরো কম, সিলিকন পুরোপুরি কি অধাতু। এই অধাতু, ফসফরাস আরো তীব্র অধাতু, আরো তীব্র অধাতু, আরো তীব্র অধাতু। বেঁধে গেছে? আচ্ছা, সবাই একটু বলো তো ক্লিয়ার আছে কিনা? ভিডিও এবং অডিও ক্লিয়ার আছে কিনা? জি স্যার, অনেক। ঠিক আছে, ওকে। একটুখানি আমাদের শেষ করতে হবে, খেয়াল করো। তাহলে এই যে ধাতব ধর্ম অধাতব ধর্ম হলো, এবার আসো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। ও গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। আমরা জানি পজিটিভ বামে হলো ধাতু, এরা কোন বন্ধনে আবদ্ধ থাকে? ধাতব বন্ধনে। আর পজিটিভ ডানে হলো অধাতু, এরা সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে।
তাহলে বাম থেকে যত ডাইনে যাবা, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এরা কিন্তু ধাতু। ধাতব বন্ধন কিভাবে গঠিত হয় একটু আগে বলেছি। সোডিয়ামের ধাতব বন্ধনে অংশগ্রহণ করে একটি ইলেকট্রন, ম্যাগনেসিয়ামের ধাতব বন্ধনে অংশগ্রহণ করে দুটি ইলেকট্রন, অ্যালুমিনিয়ামের ধাতব বন্ধনে অংশগ্রহণ করে তিনটি ইলেকট্রন। তাহলে বাম থেকে যত ডাইনে যাবে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়বে ধাতুর ক্ষেত্রে। সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে অন পজিটিভ আয়নে পরিণত হয়। সেই অন পজিটিভ আয়নের চারিপাশে তার সঞ্চরণশীল ইলেকট্রন ইলেকট্রন সমুদ্রের সোডিয়াম আয়নগুলো নিমজ্জিত। ম্যাগনেসিয়াম টু পজিটিভ আয়ন, তার মানে তার সঞ্চরণশীল ইলেকট্রনের সংখ্যা কিন্তু বেশি, সোডিয়াম থেকে দ্বিগুণ। তাহলে এর বন্ধন বেশি দৃঢ় হয়, শক্ত হয়। তাহলে সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়াম ধাতুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। এইবার যখন অধাতু শুরু হলো, অধাতুতে তো ধাতব বন্ধন না, সমযোজী বন্ধন। অধাতুর আছে বাম থেকে যত ডাইনে যাবে, বাম থেকে যত ডাইনে যাবে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হ্রাস পাবে, উল্টো। যেমন দেখো, কার্বন থেকে নাইট্রোজেনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, নাইট্রোজেন থেকে অক্সিজেনের আরো কম, অক্সিজেন থেকে ফ্লোরিনের আরো কম। তেমনি এই সিলিকন, ফসফরাস, সালফার আর ক্লোরিন এদের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে। সিলিকনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অস্বাভাবিক বেশি, ধাতুর থেকেও বেশি। সিলিকন কিন্তু একটি অপধাতু। বোরন, সিলিকন, কোনাকুনি আরো আছে। বোরন, সিলিকন, গ্যালিয়াম, জার্মেনিয়াম এরা কিন্তু অপধাতু। অপধাতু কাকে বলে? যে সকল অধাতুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অস্বাভাবিক বেশি, ধাতুর থেকেও বেশি হয়, তাদেরকে অপধাতু বলা হয়। সিলিকন, এই যে বোরন, কোনাকুনি এদেরকে আমরা অপধাতু বলি। তো সিলিকনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি, ফসফরাসের একটু কম, সালফারের আরো কম হওয়ার কথা অধাতু হিসেবে, সালফারের আবার একটু বেড়ে যায়। ক্লোরিনের কম, ক্লোরিন থেকে আর্গনের আরো কম। তো এই ফসফরাসের থেকে সালফারের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি কেন? ফসফরাস প্রকৃতিতে P4 হিসেবে থাকে, অর্থাৎ চারটে ফসফরাস পরমাণু P4 ইউনিট হিসেবে প্রকৃতিতে থাকে, কিন্তু সালফার থাকে S8 হিসেবে। তাহলে আণবিক যে বন্ধনে প্রকৃতিতে কঠিন ফসফরাস আমরা পাই P4 হিসেবে থাকে। চারটে ফসফরাস একসাথে যুক্ত অবস্থায় থাকে, আর এখানে 8টা থাকে সালফার। তাহলে এখানে সমযোজী বন্ধন সংখ্যা বেশি, ভরও বেশি, তাই এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। তাহলে বাম থেকে যত ডাইনে যাবে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ধাতুর ক্ষেত্রে বৃদ্ধি পায়, অধাতুর ক্ষেত্রে কিন্তু হ্রাস পায়। একই গ্রুপের উপর থেকে যত নিচে আসবে, তার মানে এখানে আয়োডিন আছে, F2, Cl2, Br2, I2 দ্বিপরমাণু অণু গঠন করে। এরা অধাতব পরমাণু সমযোজী বন্ধনের দ্বিপরমাণু অণু হিসেবে থাকে। ফ্লোরিন থেকে ক্লোরিনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, ক্লোরিন থেকে ব্রোমিনের বেশি, ব্রোমিন থেকে আয়োডিনের বেশি। ফ্লোরিন সাধারণত মাত্রায় গ্যাস, ক্লোরিনও গ্যাস, ব্রোমিন তরল, আয়োডিন কিন্তু কঠিন অবস্থায় থাকে। সুতরাং ধাতুর ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক একরকম হবে, অধাতুর ক্ষেত্রে কিন্তু অন্যরকম হবে। কেন? ধাতুরা ধাতব বন্ধনে আবদ্ধ থাকে, আর ধাতব বন্ধনের সঞ্চারণশীল ইলেকট্রন যার যত বেশি, তার বন্ধন তত দৃঢ় হয়, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। তাই সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের বেশি, ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়ামের বেশি। এবার অধাতুর ক্ষেত্রে বাম থেকে যত ডাইনে যাবে তত তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হ্রাস পাওয়ার কথা, ব্যতিক্রম আছে, তার ব্যাখ্যা দিলাম। আর উপর থেকে নিচের দিকে আসলে বৃদ্ধি পাবে। তাহলে আমরা 7টা ধর্ম আলোচনা করলাম, আর একটা ধর্ম আছে, এই ধর্মটা আমরা